আমেরিকা সবার ভালো চায়, সবার জন্য মানবিক, সবার পাশে অভিভাবকের মতন দাঁড়ায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কেন সবকা ভালা করনেওয়ালা ইউএসের এই ভালো বাবা সুলভ ভাবমূর্তিটা কি সত্যিই সন্তানকে সুশাসন করবার মতনই সুন্দর? যদি তাই হবে তাহলে ভারতের বিরোধিতা করছে কেন? এটা নয় যে আমেরিকা আজকে শুধু ভারতের ওপরে মোটা শুল্ক বসাচ্ছে বা আমাদের অর্থনীতিকে মৃত বলে ভারতের মরালটাকে ডাউন করতে চাইছে। খুব সম্প্রতি তারা 3 ভারতীয় সংস্থার ওপরে অবৈধ বাণিজ্যের অভিযোগ করে তাদেরকে ব্যান করার পর 2003 সাল থেকে ভারত ইরানের মধ্যে আটকে থাকা চাবাহার সমুদ্র বন্দরের চুক্তিটিকে নিষেধাজ্ঞা জানালেও ভারত কিন্তু আমেরিকাকে উপেক্ষা করেই চুক্তিটা করে বসে। একটা জিনিস বোঝাই যাচ্ছে, আমেরিকা ঠিক যত গতিতে শুল্ক চাপাচ্ছে, নিষেধাজ্ঞা দিচ্ছে, এসবের বোঝা চাপাচ্ছে, ইদানিং ভারতও প্রায় একই গতিতে সেসবকে উপেক্ষা করছে বা করার চেষ্টা করছে। আর এখানেই চিন্তাটা এই ভেবে যে কোথাও এই উপেক্ষাটা আগামী দিনে ভারতের জন্যই ব্যাকফায়ার হয়ে যাবে না তো। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো, আজ শুধু ভারত নয়, কিন্তু বিশ্বের একাধিক দেশ আমেরিকাকে তাদের জায়গাটা বুঝিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। সাল 2018, ন্যাটো অন্তর্ভুক্ত দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন খুলেআম আমেরিকাকে সতর্ক করে বলেছিলেন, ফ্রান্স ইজ ইউএস অ্যালাই, নট এ ভ্যাসেল স্টেট। মানে আমরা আমেরিকার বন্ধু, কৃতদাস নই, তাই সম্মান দিয়ে কথা বলো। এমনকি একটা সময় ম্যাক্রন আমেরিকাকে পরিষ্কার জানিয়ে দেয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া যদি ইউক্রেনের ওপর পরমাণু মারে তাহলেও তারা রাশিয়াকে কিচ্ছুটি বলবে না। এরপর আসি ব্রিটেনের কথায়। আমেরিকান ফেরারি আসামি জুলিয়ান অ্যাসেঞ্জ যে দীর্ঘদিন ধরে ব্রিটেনের হাতে বন্দি, তাকে আমেরিকা বারবার ফেরত চাইলেও ব্রিটেন কিন্তু সিম্পলি পাত্তা দেয়নি। আর শুধু তাই নয়, যে চীনকে আজ আমেরিকা পটানোর চেষ্টা করছে, কিছু সময় আগে সেই চাইনিজ কোম্পানি হুয়াওয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞাজনিত আপত্তি জানিয়েছিল কে জানেন? না, এই আমেরিকায়। কিন্তু ইউকে তাদের সেই আপত্তিকে পকেটে গুঁজে সেই হুয়াওয়েকেই তাদের দেশে 5G টেকনোলজির টেন্ডার পাইয়ে দেয়। ইদানিং সব ঠিক দেখালেও কিছুদিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের অতি আদরের ইসরায়েল, তারা পর্যন্ত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাফা আক্রমণ করে বসে। এমনকি আমেরিকার বহু পুরনো বন্ধু সৌদি আরবের ক্রাউন প্রিন্স তো প্রকাশ্যে আমেরিকাকে অর্থনৈতিকভাবে আঘাত করার কথাও বলে ফেলে। আর চায়নার কথা তো আপনাদের আগেই বলেছি, যদিও সেটা তো শুল্ক যুদ্ধের ব্যাপারে, কিন্তু এবার তো দক্ষিণ চীন সাগরে তারা মার্কিন নৌজাহাজকেই কনফ্রন্ট করছে। China's state media has released footage it claims shows the People's Liberation Army Navy confronting a U.S. warship near the disputed Scarborough Shoal in the South China Sea. On August 13th, the USS Higgins carried out what Washington calls a freedom of navigation operation near the contested reef, a key flashpoint in China's ongoing dispute with the Philippines, a U.S. treaty ally. Beijing announced that its naval forces had expelled the American destroyer. মানেটা কী দাঁড়াচ্ছে বলুন তো? গোটা পৃথিবীর একাধিক দেশের মধ্যে আমেরিকার প্রতি একটা ক্ষোভ জন্মাচ্ছে। কিন্তু কেন হচ্ছে এমনটা? কেনই বা বাড়ছে? তা ওয়েলকাম টু কিশোর ক্যাফের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকে নতুন ভিডিও। অথচ কি অদ্ভুত ব্যাপার দেখুন, যে দেশগুলোর নাম এতক্ষণ করলাম, এদের মতনই একাধিক দেশ মার্কিন মতামত সিদ্ধান্তকে ভগবানের মতন ভাবত। যেমন 90 দশকের শেষের দিক ইসরায়েল, ইউকে ছাড়াও সৌদির মতন একাধিক দেশ মিডল ইস্টে আইএস কিংবা আল কায়দার মতন জঙ্গি সংগঠনকে শেষ করতে আমেরিকাকে ওপেন হ্যান্ড সাহায্যের জন্য এগিয়ে আসে। আর শুধু এরা কেন, সে সময় চীন পর্যন্ত এগিয়ে আসে অন্য একটা ইস্যুতে। তারা মার্কিন শত্রু, একই সঙ্গে কিছুটা তাদেরও চীনের শত্রু রাশিয়ার সঙ্গে, মানে রাশিয়ার উপরে নজর রাখতে নিজেদের চীনের সিনজিয়াং প্রদেশে একটা ইলেকট্রনিক লিসনিং স্টেশন পর্যন্ত দিয়ে দেয় আমেরিকাকে। আর বিনিময়ে আমেরিকা এদেরকে কী দিত? ইউনাইটেড স্টেটস এজেন্সিজ ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা বিপুল অর্থের এইডস দিয়ে তাদের অর্থনীতিকে কখনো বাঁচাতে আবার কখনো গ্রো করতে সাহায্য করেছে। তাহলে একে একে এইসব কাছের বন্ধুরা এই দূরে সরে যাচ্ছে, শুধু তাই নয়, তার বিরুদ্ধেও চলে যাচ্ছে। কেন? কারণ তারা বুঝে গেছে আমেরিকার মুখ আর মুখোশের তফাৎটা। আমেরিকা অন্য দেশের থেকে একদিকে যেমন সুযোগ নিচ্ছে, ঠিক একইভাবে তাদেরকে সুযোগ বা নানান অর্থ পাইয়ে দিয়ে তাদেরকে সাহায্যও করছে। আবার সেই পাইয়ে দেওয়া সাহায্য বা অর্থ দিয়ে সেই দেশেরই ধ্বংসের কফিন তৈরি করছে বা কফিনের শেষ পেরেকটা পুঁতে দিচ্ছে। ভিডিওটা একটু বড় হলেও তথ্যসহ বলাটা খুব জরুরি। দেখুন, আজ অবধি আমেরিকা যা কিছু করে তা সবই শান্তি আর মানবতার একটা কসমেটিক ব্যানারে, একটা প্রসাধনিক ব্যানারে। গোটা বিশ্বে এই মুহূর্তে একাধিক দেশ যুদ্ধে জড়িয়ে থাকলেও অফিসিয়ালি হিসেব বলছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা যুদ্ধেও জড়িয়ে নেই। একাধিক তথ্যসূত্র বলছে 1942-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাজ অ্যান অ্যালাইড বা মিত্রশক্তি হিসেবে যুদ্ধের পর আর কোনো যুদ্ধে সামিল হয়নি আমেরিকা। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, প্রতি বছর প্রতিরক্ষা খাতে তাদের 750 বিলিয়ন থেকে 800 বিলিয়ন কিসের জন্য খরচা হচ্ছে?
আমেরিকার উত্তর, গোটা পৃথিবীতে পাকিস্তান, সিরিয়া, সোমালিয়া, আফগানিস্তান, ইয়েমেন, লিবিয়ার মতন অসংখ্য দেশকে বাঁচাতে তাদেরকে মানবিক হস্তক্ষেপ বা হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন করতে হয়। আফটারঅল সুপার পাওয়ার, তাদের পরিষ্কার বক্তব্য তারা যেমন মানবিক হস্তক্ষেপে কাউকে বাঁচাবে, একইভাবে সেটা করতে গিয়ে তারা যদি দেখে কোথাও কোনো অনৈতিক বা অমানবিক কাজ হচ্ছে, তবে তাকেও তারা আটকাবে। আর এখানেই আসল গল্প। বছরখানেক আগে কানাডার ক্যালাটন ইউনিভার্সিটির একটা সমীক্ষা সামনে আসে, যাতে জানানো হয় এই মানবতা এবং শান্তি রক্ষার্থেই ইউএস প্রতিদিন গোটা পৃথিবীতে গড়ে 40টির ওপর মিসাইল এবং বোমা নিক্ষেপ করে। কোনো সরাসরি যুদ্ধে নয়, বরং ওই হস্তক্ষেপের মাধ্যমে, মানে নাক গলিয়ে, হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন, যার পোশাকই নাম। এমনকি শান্তির জন্য নোবেল পাওয়া মার্কিন প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামা 2009 থেকে 17 সালে নিজের রাজত্বে গোটা বিশ্বে 26,000-এর মতন বোমা বা ক্ষেপণাস্ত্র ফেলেছিলেন। আর মজার কথা, এরপরেও তিনি নোবেল শান্তি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। মজার বললাম কেন, বুঝতে পারছেন নিশ্চয়ই। একদিকে শান্তির পুরস্কার, অন্যদিকে পাচ্ছেন কে? কিন্তু এসবের পরেও অন্য দেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলায় আমেরিকা, এবং সেই দেশগুলো গলাতে দেয়। কারণ একটা স্মার্ট মুভ। ইউএস তাদের সেনাকে যখন পাঠায়, তখন কখনোই সেই সেনা হস্তক্ষেপকে যুদ্ধ না বলে বলা হয় মানবিক হস্তক্ষেপ, মানে ওই হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন। এবার সেই হস্তক্ষেপের জন্য যখন দেশের সাধারণ মানুষ মারা যায়, তখন তাকে ইউএস বলে এটা একটা অবাঞ্ছিত বা অনিচ্ছাকৃত ক্ষতি বা কোল্যাটারাল ড্যামেজ। এটাও একটা পোশাকি নাম। ইতিহাসে একটু চোখ বোলালেই সেটা দেখতে পাবেন, যার সূচনা হয়েছিল ভিয়েতনামের যুদ্ধ থেকে। একে একে যা চলেছিল 1991-এর উপসাগরীয় যুদ্ধের সময়। আমেরিকার সামরিক বিমানে বম্বিংয়ে বাগদাদের 408 জন সাধারণ নাগরিকের মৃত্যু হোক, কিংবা কসোভো যুদ্ধের সময় ন্যাটোর যুদ্ধবিমান আলবেনিয়ান রিফিউজি ক্যাম্পে বোমা বিস্ফোরণ হোক, কিংবা বেলগ্রেডে চীনা দূতাবাসে মার্কিন সামরিক আক্রমণে একাধিক মানুষের মৃত্যু হোক, যার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন নিজে সেই অনিচ্ছাকৃত ভুল বলে ক্ষমা চাওয়া হোক, কিংবা 2002-এ আফগানিস্তান যুদ্ধের সময় সেখানকার মধ্য উরুজগান প্রদেশে মার্কিন বিমান হামলার মৃত্যু হয় একটি বিয়েবাড়ির মধ্যে থাকা অজস্র আফগান নাগরিক হোক, কিংবা 2007-এর বাগদাদে মার্কিন হেলিকপ্টার অ্যাটাকের ক্ষেত্রে সাধারণ সাংবাদিকের মৃত্যুর ক্ষেত্রেই হোক, যে ক্ষেত্রেই হোক, এই সব মৃত্যুগুলোই কোনো যুদ্ধের ফসল নয়, বরং ওই কোল্যাটারাল ড্যামেজ। যে কারণে সুকৌশলে আমেরিকা তাদের ডিপার্টমেন্ট অফ ওয়ার নামকে বদলে রাখে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, যাতে কখনোই আমেরিকাকে বিশ্বের দরবারে একজন যুদ্ধবাজ অ্যাগ্রেসর হিসেবে না দেখা হয়। আর আরও ইন্টারেস্টিং বিষয় হলো, ইউএসের এই ভাবনায় সমানভাবে সামিল হয় তাদের গণমাধ্যমেরও একাংশ। সিরিয়ার বাশার আল আসাদের সরকারকে ক্ষমতাচ্যুত করতে যখন আমেরিকান সেনা সেখানকার সাধারণ মানুষের উপর ক্ষেপণাস্ত্র চার্জ করছে, আক্রমণ চালাচ্ছে, তখন আমেরিকান গণমাধ্যম থেকে বলা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রই তাদের সৌন্দর্য, বিউটি অফ আওয়ার উইপন্স, মানে আমেরিকার সুন্দর অস্ত্রগুলো আজ সিরিয়ার উদ্ধার পর্বের কাজে আসছে। Go into greater detail. We see these beautiful pictures at night from the decks of these two U.S. Navy vessels in the Eastern Mediterranean. I am tempted to quote the great Leonard Cohen, "I'm guided by the beauty of our weapons," and they are beautiful pictures of. কিন্তু এই যাবতীয় যুদ্ধ পরিস্থিতিগুলোকেও কিন্তু আমেরিকা প্রচার করতে মূলত দুটি কারণকে সামনে রেখে। 1 নম্বর, তারা সবটাই করেছে বিশ্ব শান্তি এবং মানবতার কারণে, আর দ্বিতীয়টা হচ্ছে তাদের মতে বিশ্বের সবচেয়ে ক্ষতিকারক ভাবনা কমিউনিজমকে কাউন্টার করতে। কিন্তু এর পেছনের আসল কারণ ছিল ক্ষমতা আর আধিপত্যকে হাতের মুঠোয় রাখতে। আর সেটা করতে আমেরিকার বেশ কয়েকটা স্ট্র্যাটেজি। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, আমেরিকা কিন্তু কখনোই নিজে থেকে কারণে অকারণে মানবিক হস্তক্ষেপের জন্য কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় ঢুকে পড়ে না। সেখানে ঢোকার পেছনেও তাদের একটা স্বার্থ কাজ করে। আর সেই নিরিখে নিজেদের গ্লোবাল সুপার পাওয়ার তৈরির পেছনে তাদের কয়েকটা বাস্তব স্ট্র্যাটেজি কাজ করেছিল গত শতকের একদম শুরুর দিকে, যখন বিশ্বব্যাপী মার্কিন এবং ব্রিটিশ কলোনির হাত ধরে তারা নিজেদের বাণিজ্যকে ফুলে ফেঁপে লাল করতে চাইছে। ঠিক তখনই ব্যবসার জন্য প্রয়োজনীয় র মেটেরিয়াল বা কাঁচামাল তারা জোগাড় করে নিচ্ছিল তাদের একাধিক বিশ্বে ছড়িয়ে থাকা একাধিক কলোনি থেকে। কিন্তু সমস্যা ছিল জ্বালানির জন্য প্রয়োজনীয় জ্বালানির তেলের। আর সে সময় একমাত্র দেশ হিসেবে মধ্যপ্রাচ্যে ইরানের হাত ধরে অশোধিত তেলের উত্তোলন করা শুরু হয়। কিন্তু হলে হবে কি, তখন গোটা এশিয়া মধ্যপ্রাচ্য জুড়ে ব্রিটিশের ক্ষমতার মুখে দাঁড়িয়ে ইরান তাদের উত্তোলন করা তেলের মাত্র বড়জোর 5/5 কিংবা তার থেকেও কম পেত। আর তেল তুলতো ইরান, তাকে বেচে মাল কামাতো ব্রিটিশ। কারণ
কারণ একটা কথা মাথায় রাখতে হবে, তখন কিন্তু মধ্যপ্রাচ্যে অশোধিত খনিজ তেল উত্তোলনকারীদের মধ্যে ইরাক, সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরশাহীরা তেল উত্তোলনে নাম লেখায়নি, রাদার তেল উত্তোলন শুরু হয়নি। যাই হোক, এরপর কিন্তু 19 শতকের শুরুর দিক থেকে টানা এরকম চলতে চলতে শতকের ঠিক মাঝামাঝি এসে 1951 সালে ইরানে এক নতুন শাসক ক্ষমতায় আসেন। দেশের প্রধানমন্ত্রী হন মোহাম্মদ মুসাডে। ক্ষমতায় এসেই তিনি তাদের দেশ থেকে ব্রিটিশের তেল লুটের কারনামাটা বুঝতে পারেন এবং ক্ষমতায় এসে ইরানের সমস্ত তেল উত্তোলন সংস্থাকে ন্যাশনালাইজ বা জাতীয়করণ করে ব্রিটিশকে বের করে ছাড়ে। আর বের করতেই পুরো তেলের নিয়ন্ত্রণ চলে আসে ইরানের হাতে। গোটা বিশ্বের কাছে নিজেকে সুপার পাওয়ার বানানোর এর থেকে বড় সুযোগ আর কী বা হতে পারত। কিন্তু ঠিক এমন সময় মার্কিনীদের নজর পড়ে ইরানের ওপরে, কারণ আমেরিকা জানে তেলের অধিকার হাতে থাকলে গোটা বিশ্বের সুপার পাওয়ারও তাদের হাতের মুঠোয় চলে আসবে। আর এরপরেই শুরু হয় মার্কিন তৎপরতা, আবারও সেই অন্যের ব্যাপারে নাক গলানো, মিনস ইন্টারভেনশন। তবে একা নয়, মার্কিন সিআই এবং ব্রিটিশ MI6 মানে মিলিটারি ইন্টেলিজেন্স মিলিতভাবে ইরানে অ্যান্টি মুসাডেড প্রোপাগান্ডা চালু করা শুরু করে এবং মোহাম্মদ মুসাডেকে জনসাধারণের সামনে এমনভাবে পোর্ট্রে করা মানে তুলে ধরা শুরু করে যাতে সাধারণ মানুষ ভাবতে শুরু করে যে মুসাডে আসলে ইরানের রাজার আসনে 1941 সাল থেকে বসে থাকা সবার প্রিয় মোহাম্মদ রেজা পেহলাবির জন্য জীবন সংশয়ের অন্যতম একটা কারণ। আর এমনটা হতেই ক্ষমতা থেকে মুসাডেকে অপসারণ করানো হয় এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে জেলবন্দি করা হয়। আর এরপরে গোটা ইরানের ওই সোনার খনি মানে তেলের ভাণ্ডার চলে আসে মার্কিন আর ব্রিটিশের নিয়ন্ত্রণে। আর এরপরেই আমেরিকা এবং ব্রিটেন তাদের হাতের পুতুল করে ইরানের ক্ষমতায় পুরোদস্তুর বসিয়ে দেয় কাকে জানেন? মোহাম্মদ রেজা পেহলাবিকে। আর পেহলাবি ক্ষমতায় বসতেই ব্রিটিশ এবং মার্কিন একত্রে তাদের দেশের গালফ, এক্সন মোবিল কিংবা স্ট্যান্ডার্ড অয়েলের মতন কোম্পানিকে এনে বসিয়ে দেয় এবং লক্ষ কোটি ডলারের ব্যবসা করা শুরু করে দেয়। হ্যাঁ, স্ট্র্যাটেজিটা ঠিক এরকম। প্রথমে একটা প্রতিষ্ঠিত দেশের অনুপযুক্ত শাসককে তুলে ক্ষমতা থেকে সরিয়ে দাও, আর তারপর সেখানে নিজেদের পছন্দ মতো একজন শাসককে এনে বসিয়ে দাও। তারপর সেখানে একটা লিনিয়েন্ট ল অ্যান্ড পলিসি মানে বেশ নরম সরম একটা আইন এবং নীতি তৈরি করে সে দেশের প্রাকৃতিক সম্পদকে নিয়ে ব্যবসা করে মোটা মুনাফা কামাও, লুটে পুটে খাও। কিন্তু শুধু এটুকুতেই থেমেছিল না মার্কিনীরা। ইরানের আরও গভীরে ঢুকতে এরপর ইউএস সেখানকার তাদের নিযুক্ত শাসক মোহাম্মদ পেহলাবির মনেও সেই ভয়টাই ঢুকিয়ে দেয়। যেভাবে সে দেশের জনতা মোহাম্মদ মুসাডেকে ক্ষমতা থেকে সরিয়েছিল সেভাবে তাকেও না সরিয়ে দেয়। আর সেটা যাতে ইচ্ছে করলেই কেউ করতে না পারে তার জন্য ইউএস মানে আমেরিকা পেহলাবিকে বোঝায় পেহলাবি ইরানের হাতে একটা শক্তিশালী সামরিক শক্তি থাকা দরকার। আর ইউএস যখন সামরিক শক্তি বাড়ানোর কথা বলছে তখন বুঝে নিতে হবে সে আসলে ঠিক কী চাই। আর এরপর 1953 পেহলাবি ক্ষমতায় আসার পর থেকে 1978-79 সাল পর্যন্ত মোট 25 বছরে ইরানের সামরিক শক্তি বৃদ্ধির নামে আমেরিকা তাদেরকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে দেয়। আর এভাবেই টানা 25 বছর ধরে আমেরিকা ইরান থেকে তেল আর অস্ত্র বেচে কিনে বিপুল অঙ্কের মুনাফা কামাচ্ছিল। কিন্তু এরপরেই ঘটল সেই পট পরিবর্তন, যে ভয়টা এতদিন পেহলাবিকে দেখাচ্ছিল আমেরিকা। সালটা 1979। ফের আর একটা ইসলামিক রেভলিউশনের হাত ধরে ক্ষমতা থেকে ছিটকে পড়ল মোহাম্মদ পেহলাবি। আর ক্ষমতা এলো ইসলামিক নেতা আয়াতুল্লাহ খামেনি। আর ক্ষমতা এসেই খামেনি মোহাম্মদ মুসাডের মতনই ইরানের সমস্ত তেল কোম্পানিগুলোকে রাষ্ট্রীয়করণ বা ন্যাশনালাইজ করে দেন। আর যেহেতু একটা বিপ্লব এবং ইসলামিক প্রজাতন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা এসেছিল খামেনি এবং তার জনপ্রিয়তা ছিল অসম্ভব, তাই তাকে বা তার বিরুদ্ধে মোহাম্মদ মুসাডের সুলভ কোনো প্রোপাগান্ডা তৈরি করতে পারেনি কিন্তু আমেরিকা। তাই তখন থেকেই খামেনি আমেরিকার চক্ষুশূল। এরপর ইরানে আর বিশেষ সুবিধে করতে না পেরে এরপর আমেরিকা ইরানকে টাইট দিতে তাদের নেক্সট স্ট্র্যাটেজি হিসেবে কাকে বেছে নেয় জানেন? ঠিক তাদের পাশের রাষ্ট্র ইরাককে, এবং তাদের নেতা হিসেবে বেছে নেয় একামেবা অদ্বিতীয়ম সাদ্দাম হোসেনকে। সময়টা ঠিক 80-র দশকের শুরু। গোটা দুনিয়া তখন সায়েন্স টেকনোলজির দিকে কয়েক পা এগিয়ে যেতে চাইছে। আর একই সঙ্গে সেই সময় ইতিমধ্যেই ইরানের পাশাপাশি ইরাক, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতন দেশ সেসব থেকেও অশোধিত তেল উৎপাদনের কাজটা ক্রমে শুরু হচ্ছে। আর যত এগুলো হচ্ছে তত আমেরিকার সঙ্গে তাদের সখ্যতা মানে বন্ধুত্ব ক্রমাগত বাড়ছে। সালটা 1982। ইরানের পর এবার আমেরিকার প্রয়োজন ছিল ইরাককে। রাষ্ট্রপতি রোনাল্ড রেগনের সিদ্ধান্তে এবার সাদ্দামের ইরাককে স্টেট সাপোর্টিং টেররিস্টের তালিকা থেকে বাদ দিয়ে তাদেরকে এডস দেওয়া মানে ওই ইউনাইটেড স্টেটস এজেন্সিস ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থ দেওয়া শুরু করে কে? আমেরিকা। এবার ইরাককে প্রয়োজন, তাই তাদেরকে সাপোর্ট করা শুরু। এমনকি এই সময় সামরিক সাহায্যের হিসেবে
বায়োলজিক্যাল এমনকি কেমিক্যাল উইপেন্স ইরাককে দেওয়ার কথাও নাকি শোনা যায়। কে দিয়েছিল? আমেরিকা, এটা শোনা যায়। তবে এরপর এখান থেকে আমেরিকার দুটো মোটিভ কিন্তু ক্রমেই স্পষ্ট হয়ে ওঠে। এক, আয়াতুল্লাহ খামেনির ইরানকে জব্দ করতে পার্শ্ববর্তী ইরাকের সাদ্দাম হোসেনের হাতকে শক্তিশালী করাটা জরুরি ছিল। কিন্তু এখানেও আবার আমেরিকার একটা চিন্তা ছিল। সেটা কি না, সেই সময় মধ্যপ্রাচ্যে একমাত্র ইরাকেরই তেল প্রোডাকশন কস্ট মানে উৎপাদন খরচ ছিল অত্যন্ত কম। ফলত সেখানে তেলের ব্যবসায় লাভের পরিমাণও বেশি হতো। ফলত ইরাকে প্রভূত পরিমাণে ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়ন হওয়া শুরু হয়, যেটা অবশ্যই আমেরিকার কাছে বা ওদের অর্থনীতির কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে পারত। কারণ এতে করে মিডল ইস্টে আবার একটা ইকোনমিক সুপার পাওয়ার তৈরি হয়ে যেতে পারে। তাই সেটা ঠেকাতে সুপার পাওয়ার আমেরিকা প্রথমে যেমন ইরানকে ঠেকাতে সাদ্দামের ইরাককে সামনে দাঁড় করিয়ে দিয়েছিল, একইভাবে ইরাক যাতে কখনোই মধ্যপ্রাচ্য থেকে অর্থনৈতিক সুপার পাওয়ার হয়ে উঠতে না পারে, তাই তাকে ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধে লিপ্ত করে রাখা শুরু করে। আর এটা ছিল আমেরিকার সুপার ডুপার হিট প্ল্যান, যেটা বাস্তবিকই কার্যকরী হয়েছিল। কারণ টানা 9 বছরের এই যুদ্ধে ইরাক বা ইরানের উন্নতি তো দূরস্থ, উল্টে ক্ষয়ক্ষতি যা হয়েছিল তা ছিল বাস্তবিকই অপূরণীয়। দুদেশের মানুষের দৈনন্দিন জীবন দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে গেছে। আর উল্টো দিকে টানা 9 বছরের যুদ্ধে এই দুই দেশকে অস্ত্র বেচে নিজেদের অস্ত্র বিক্রির বাজারকে অনেক বেশি মজবুত করেছে ইউএস। আর আশ্চর্যের কথা কি জানেন, এরপরই আমেরিকা সাদ্দাম হোসেনকে প্রাণদণ্ড দিয়ে মারে। অভিযোগ ছিল ক্ষতিকারক কেমিক্যাল উইপেন্স নাকি ব্যবহার করেছে সাদ্দাম। এমনিতেই ইরান যুদ্ধে 2.5 লাখ মানুষকে হত্যার অভিযোগ ছিল সাদ্দামের বিরুদ্ধে, তার সঙ্গে যোগ হয়েছিল এটা। কিন্তু মজার কথা হলো গল্প আর বাস্তবটা ছিল আলাদা। কারণ সাদ্দামের ওপর মার্কিন রাগের কারণ ছিল মূলত সাদ্দাম ইরাক আর কুয়েতের তেলের ভাণ্ডারের ওপর নিজের প্রভূত ক্ষমতা বাড়াতে শুরু করে। আর একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ডলারের পরিবর্তে ইউরো ব্যবহারের চল শুরুর প্ররোচনা দেওয়াতেই আমেরিকার স্বার্থে ঘা লাগে একেবারে সরাসরি। কারণ আমেরিকা কিন্তু মধ্যপ্রাচ্যে ঢুকেই ছিল তেলের জন্য। আর এই কারণেই আমেরিকা সাদ্দামের বিরুদ্ধে কেমিক্যাল উইপেন্স ব্যবহারের অভিযোগ এনে তাকে অভিযুক্ত করে এবং মৃত্যুদণ্ড দেয়। আর তার ঠিক আগে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুসাডেকে সরিয়ে পুতুল হিসেবে যেভাবে মোহাম্মদ রেজা পেহলাবিকে বসিয়েছিল ইউএস, ঠিক সেভাবেই এখানে একসময় অতি কাছের সাদ্দামকে সরিয়ে হাতের পুতুল করে নৌরি আল মালিককে প্রধানমন্ত্রী করে আমেরিকা। তবে এখানেও একটা সুপার আয়রনি কাজ করছে। প্রথমত, সাদ্দামের বিরুদ্ধে যে কেমিক্যাল উইপেন্সের অভিযোগ করা হয়েছিল মানে করেছিল আমেরিকা, শোনা যায় সেই উইপেন্স নাকি একসময় খোদ আমেরিকাই ইরাককে দিয়েছিল। দ্বিতীয়ত, সাদ্দামকে অভিযুক্ত এবং মৃত্যুদণ্ড দেওয়ার পর জানা যায় আদৌ ইরাকে নাকি তেমন কোনো কেমিক্যাল উইপেন্সের অস্তিত্বই পাওয়া যায়নি। শুধু যেটা পাওয়া গেছে সেটা একটা সুসজ্জিত উন্নত হতে চলা রাষ্ট্রের ধ্বংসাবশেষ বা লাশ। আর গোদের ওপর বিষ ফোঁড়ার মতন সাদ্দামের ওই শূন্যতার জায়গা নিতেই ইরাক তথা গোটা মিডল ইস্টের পরে জন্ম নেয় আল কায়দা কিংবা ISIS, যা শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, আজ গোটা পৃথিবীর কাছে একটা বড় থ্রেট। আর এই IS-এর জন্মের পেছনে যে মার্কিন হাত থাকার অভিযোগ করা হয় তা কিন্তু যে সে করছে না, করছেন খোদ বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। They have a bunch of dishonest people. They've created ISIS. Hillary Clinton created ISIS with Obama. অর্থাৎ নির্যাসটা কি না, নিজেদের স্বার্থে একটা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এক প্রবল অনিশ্চয়তা তৈরি করে দেওয়া। আমেরিকার প্ল্যান অফ অ্যাকশন কিন্তু খুব পরিষ্কার। প্রথমে একটা টেরিটরির মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি করো, তারপর তারই ব্লু প্রিন্টের উপরে দাঁড়িয়ে সেই অঞ্চল বা টেরিটরির গোটা কাঠামোকে দুর্বল করে দাও। অ্যাকচুয়ালি এই সেম ফর্মুলা শুধু মধ্যপ্রাচ্যের উপরে নয়, নিজেদের অতি কাছের ল্যাটিন আমেরিকার গুয়েতমালা, চিলি, হন্ডুরাস, ব্রাজিল কিংবা বলিভিয়ার মতন দেশের উপরেও খাটাতে পেরেছে কিন্তু আমেরিকা। হ্যাঁ, সেটা খাটাতেও কিন্তু ছাড়েনি আমেরিকা। জানা যায় শুধুমাত্র 1950 সালের পর শুধুমাত্র 12টা দেশেতেই 30-এরও বেশি কুপ অ্যাটেম্পটস করেছে আমেরিকা, কারণ সেই নিজেদের স্বার্থে। আর শান্তি আর মানবতার অছিলায় হস্তক্ষেপ মানে হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশনের নামে, ঠিক যেভাবে চীনের ভূখণ্ড সম্প্রসারণ নীতি বা এক্সপ্যানশনিস্ট পলিসির থেকে বাঁচানোর জন্য ইন্দো প্যাসিফিক রিজিয়ন, ইন্দো প্যাসিফিক রিজিয়নে কোয়াড অকাস নামের একাধিক দেশের গ্রুপ তৈরি হয়েছে, যার কাজই হচ্ছে চীনের ওই পলিসির হাত থেকে জাপান, ভারত, অস্ট্রেলিয়ার মতন একাধিক দেশকে চীনা আগ্রাসন থেকে মোট কথা বাঁচানো। যে গ্রুপের মধ্যে অবশ্যই রয়েছেন দাদা বা মহাজন আমেরিকাও। কিন্তু সত্যিই কি অন্য দেশকে বাঁচাতেই আমেরিকার এত হামদর্দি? আগে না। আসলে আমেরিকা জানে এই মুহূর্তে গোটা দুনিয়ার একটা বিশাল অংশের বাণিজ্য হয় কোথা দিয়ে বলুন তো? স্ট্রেট অফ ম্যালাক্কা দিয়ে। কারণ এই মুহূর্তে ইন্দো প্যাসিফিক রিজিয়ন হচ্ছে পাওয়ার হাউস অফ ন্যাচারাল রিসোর্সেস। তাই
মোদ্দা কথা হচ্ছে এই পাওয়ার হাউসে চায়না যদি নিজের আধিপত্য কায়েম করে ফেলে তবে সেটা হবে আমেরিকার কাছে স্বার্থের সংঘাত। তাদের সুদূর প্রসারী আর্থিক উন্নতির ক্ষেত্রে একেবারেই যা ভালো হবে না। তাই চীনকে আটকাতেই আবারও সেই অন্যের উপকারের গল্প ফেঁদে নিজের স্বার্থ মেটাতে উপযাচক হয়ে অন্যের ব্যাপারে হস্তক্ষেপ বা নাক গলানো শুরু। আসলে তারা মানে আমেরিকা তাদের যে কোনো পদক্ষেপকে নীতি, পুলিশ আর গণতন্ত্রের স্বার্থের কথা বলে চালাতে চায়। আজ বিশ্বের অধিকাংশ জায়গায় নিজেদের সেনাঘাঁটি তৈরি করে রেখেছে তারা ওই একটা টার্ম ব্যবহার করে, হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন। আর মধ্যপ্রাচ্যের এমন একটা জায়গাও পাবেন না যেখানে আমেরিকা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বা ছাউনি নেই, কিন্তু সে সবই করেছে তারা ওই একটা শব্দের বলে, হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন, মানে মানবিক হস্তক্ষেপ। কিন্তু সেই মানবিকতার অমর নিদর্শনের পরেও ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মতন একাধিক দেশে উদ্ভূত সন্ত্রাস এবং আমেরিকার নীতি পুলিশের হস্তক্ষেপের ফলে মারা পড়ছেন লাখে লাখে অসহায় শিশু, কিশোর, মহিলা থেকে সাধারণ নাগরিকরা। আর যদি খুব বেশি তাদের মানবিক দৃষ্টান্তের নজির দেখতে হয় তবে ইরাকের আবু গ্রেব প্রিজনের ছবি দেখে আসতে পারেন। আশা করি আরও ভালো লাগবে। জানেন তো, 1500 শতকের মাঝামাঝি ইটালিয়ান দার্শনিক নিকোলা ম্যাচিয়াভেলির একটা ভাবনা বা দর্শন অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। কি বলুন তো সেটা? তিনি মনে করতেন ক্ষমতায় বা পাওয়ারে টিকে থাকতে গেলে তোমাকে বেশ কিছু খারাপ কাজ করতে হবে, কিন্তু সবার সামনে নিজের ভাবমূর্তির প্রচারটা এমন করতে হবে যা দেখে মনে হয় আসলে তুমি এটা করছো সবার মঙ্গলের জন্যই। তবে সেটার ব্যাপারেও তোমাকে কিছুটা সাবধান থাকতে হবে। কিন্তু কিভাবে? না, এইভাবে। এটাই বলছেন তিনি, এভরিওয়ান সিজ হোয়াট ইউ অ্যাপিয়ার টু বি বাট ফিউ এক্সপিরিয়েন্স হোয়াট ইউ রিয়েলি আর। মানে প্রত্যেকে দেখবে তুমি দুনিয়ার সামনে কিভাবে আবির্ভূত হচ্ছ, আহা, শুধু সামান্য সংখ্যক কিছু মানুষ জানবে আসলে তুমি ঠিক কী চিজ। আর এই দ্বিতীয় জায়গাটাই এখন পরিষ্কারভাবে জেনে গেছে ভারত সহ একাধিক দেশ, আমেরিকার আসল চেহারাটা, যেখানে অন্যের স্বার্থের জন্য ইউএস আসলে কিছুই করে না, সেটা পরিষ্কার। যা করে সেটা সবটাই নিজেদের মেকি ক্লিন ইমেজের আড়ালে আপন স্বার্থ রক্ষার্থে, যাতে করে অন্যের সাহায্য নিয়ে নিজেদেরকে বিশ্বমানচিত্রে একজন সুপার পাওয়ার হিসেবে দীর্ঘদিন ধরে রাখা যায়। কিন্তু ভারত সহ বিশ্বের একাধিক শক্তিশালী দেশ আজ একটা জিনিস বুঝে গেছে যে তাদের কাঁধে ভর দিয়ে, মানে এইসব দেশগুলোর কাঁধে ভর দিয়ে নিজেকে শক্তিশালী এবং বিশ্বশক্তির পাওয়ার হাউস করতে চাইছে আমেরিকা। তাই আমেরিকাকে সাহায্য করে তার দাসত্ব মেনে নেওয়ার চেয়ে নিজেকে গোটা বিশ্বে নিজেকে একজন সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাওয়ার পথে এগোনোর ভাবনা এবং প্রয়াসই হয়তো ইন এ লং টার্ম ওই স্বপ্ন আর সাফল্যের রাস্তাকে আরও মসৃণ এবং শক্তিশালী করে দেবে। আপনাদের কি মত কমেন্টসে জানাতে প্লিজ ভুলবেন না বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তার আগে আবারও বলে যাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলবেন না। আপনাদের সাবস্ক্রিপশন বাস্তবিকই কাজ করার জন্য আমাদের কাছে একটা অত্যন্ত বড় মোটিভেশন। ভালো থাকবেন।